পরীক্ষার মধ্যে সবকিছু তো আর বড় প্রশ্ন থাকে না, কিছু প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন থাকে যেগুলো মেধায় কি করে মেধা খাটিয়ে লিখতে হয় কম, বাট সময় লাগে কম, মেধা খাটাতে হয়। কিছু আছে মেধা নাই, শুধু লিখবা, সেগুলোতে সময় বেশি লাগবে লিখতে। আচ্ছা, আমরা সেকেন্ড ইয়েতে চলে আসছি টপিকে, কোয়ালিটেটিভ প্রপার্টিজ অফ electrolyte solutions. Qualitative properties of electrolyte solution are influenced by the number of ions present in solution. আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজ তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকে পড়েছো, 4টা প্রপার্টিজ, তাই না? কি স্মরণ আছে তোমাদের? জি স্যার। মানে ডিপ্রেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন, ডিপ্রেশন অফ freezing point, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, boiling point, osmotic pressure, অসমোটিক প্রেসার, ভ্যাপার প্রেসার লোয়ারিং, আর কি ভ্যাপার প্রেসার লোয়ারিং, ডিপ্রেশন lowering of vapor লোয়ারিং অফ ভেপার প্রেসার, তাই না? তো আমরা এখানে ফ্রিজিং পয়েন্ট আলোচনা করব। তো মূল কথা হচ্ছে যে ওখানে যে আমরা আলোচনা করেছিলাম সবগুলো জিনিসই কিসের উপর ডিপেন্ড করে, সলিউশনে কত সংখ্যক কি পরিমাণ আয়ন অথবা স্পিসিস কি বলে প্রেজেন্ট থাকে, তার উপরে হচ্ছে ডিপেন্ড করে কোয়ালিটেটিভ প্রপার্টিজ। তাহলে এখানে নাম্বার অফ আয়নস এর উপরে এটা ডিপেন্ড করে, অথবা আয়ন না বলে আমরা স্পিসিসও বলতে পারি, সব ক্ষেত্রে তো আয়ন তৈরি হয় না। কাজেই তোমার একটা নিউট্রাল অথবা নন ইলেকট্রোলাইট সাবস্টেন্স এবং একটা ইলেকট্রোলাইট সাবস্টেন্স, দুইটার যদি একই ঘনমাত্রা থাকে, তো ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েশন হয়ে কি করবে? যেমন সোডিয়াম ক্লোরাইড যদি হয় আর গ্লুকোজ হয়, গ্লুকোজ, সুক্রোজ, ম্যালটোজ, এগুলো তো তোমার হবে না, ডিসোসিয়েশন হবে না। এখানে এক্সাম্পলে নিয়ে আসা হয়েছে যে 0.01 মোলাল সোডিয়াম ক্লোরাইড, 0.01 মোলাল সুক্রোজ। তাহলে কোন সলিউশনের মধ্যে, দুই সলিউশনের মধ্যে কি নাম্বার অফ স্পিসিস সমান থাকবে? না স্যার, সোডিয়াম ক্লোরাইডে ডাবল হয়ে যাবে, যেহেতু সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। তাহলে 0.01 মোলাল নিয়েছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাই দুইটা স্পিসিস তো হবে, প্রত্যেকটারই কনসেন্ট্রেশন এটা হবে। এটা এক্সাম্পল হিসাবে বলা হয়েছে এটা যে অ্যাকস ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন caused by a 0.01 molar solution of sodium chloride is expected to be twice than that affected by 0.01 molar sucrose solution, assuming complete dissociation of the form of sodium chloride. Sodium chloride যদি completely dissociated অবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে একই ঘনমাত্রার সলিউশন যদি নেওয়া হয়, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা ডাবল পাবো, এটাই বলা হয়েছে। তাহলে ইলেকট্রোলাইটিক কোয়ালিটেটিভ প্রপার্টিজ অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, তাহলে নরমাল নন ইলেকট্রোলাইট থেকে আমরা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোয়ালিটেটিভ প্রপার্টিজ এর উপর ইফেক্টটা কি পাবো, বেশি পাবো। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন আমরা বেশি পাচ্ছি। আবার বয়লিং পয়েন্ট এলিভেশনের ক্ষেত্রে বয়লিং পয়েন্ট এলিভেশন বেড়ে যাবে, দ্যাট মিন্স কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে। আবার লোয়ারিং অফ ভেপার প্রেসার, ওই ক্ষেত্রে ভেপার প্রেসার বেশি লোয়ার করে ফেলবে। অসমোটিক প্রেসারের ক্ষেত্রে অসমোটিক প্রেসার বাড়ায় ফেলবে। যেমন একটু আগে আমরা কি বলে দেখেছি যে সোডিয়াম সল্ট বা প্রোটিন যখন নিয়েছিলাম, তখন যেহেতু ইলেকট্রোলাইটিক অবস্থায় আছে, ডিসোসিয়েশন হয়ে ডাবল স্পিসিস তৈরি করছে, কাজে ক্ষেত্রে কেস 2 তে আমরা ডোনান ইফেক্টের ক্ষেত্রে
আমরা কেস 2 তে ডন এফেক্ট পেয়েছি এবং অসমোটিক প্রেসার ডাবল হয়েছে। তাহলে আমরা এটাকে ব্যান্ড অফ, আমি শর্টলি করেছি, হয়তো বইয়ের মধ্যে আরো ডিটেল পাবে। আমি এখানে সিম্পলি নিয়ে আসছি যে এখানে আমরা এটাকে ব্যান্ড অফ ফ্যাক্টর দিয়ে আমরা ডেসক্রাইব করতে পারি। তো ব্যান্ড অফ ফ্যাক্টর I ইকুয়াল টু actual number of particles in solution at equilibrium and number of particles in solution before dissociation। অর্থাৎ ইনিশিয়ালি আমরা আনডিসোসিয়েটেড অবস্থায় নাম্বার অফ পার্টিকলস যেটা ছিল, আর ডিসোসিয়েশন পরে যে নাম্বার অফ পার্টিকলস হচ্ছে, দুইটার রেশিও থেকে আমরা এই ব্যান্ড অফ ফ্যাক্টরটাকে আমরা বের করতে পারি। যেমন এখানে এটা আমরা যদি একটা সলিউশন নেই যেখানে n ইউনিট ইলেকট্রোলাইট নেওয়া আছে, আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, তাহলে আনডিসোসিয়েটেড ইউনিটস হবে আলফা, যেহেতু ডিগ্রি অফ ডিসোসিয়েশন আনডিসোসিয়েট আছে 1 মাইনাস আলফা, তাহলে যেহেতু n ইউনিটস কন্টেইন করছে, তাহলে আনডিসোসিয়েটেড ইউনিটস হবে n মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আলফা। আর তাহলে আয়ন ডিসোসিয়েটেড আয়ন কত হবে, যে এটা যদি এই কি বলে mx না হয়েছে, এখানে যে নিউ প্লাস যদি কি বলে m তৈরি করে, নিউ মাইনাস যদি x তৈরি করে, তাহলে আমরা এটা ই করতে পারি যে n নিউ প্লাস আলফা প্লাস n নিউ মাইনাস আলফা, দ্যাট মিনস দুইটা যোগ করলে এই নিউ প্লাস এবং নিউ মাইনাস মিলে নিউ হয়, তাহলে n নিউ আলফা, এটা হচ্ছে ডিসোসিয়েটেড স্পিসিস ইন সলিউশন। তাহলে আমরা ব্যান্ড অফ ফ্যাক্টর আমরা লিখতে পারি যে উপরে হলো ডিসোসিয়েটেড পোরশন, তাহলে ডিসোসিয়েশনের পরের ঘটনা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম অবস্থায় নাম্বার অফ স্পিসিস, তাহলে আনডিসোসিয়েটেড আছে n মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস আলফা, আর ডিসোসিয়েটেড অবস্থায় আছে n নিউ আলফা। তাহলে দেখো আর নিচে হচ্ছে আনডিসোসিয়েটেড অবস্থায় ছিল n সংখ্যক, তাহলে এটাকে আমরা যদি সলভ করি I ইকুয়াল টু 1 মাইনাস আলফা প্লাস নিউ আলফা হবে, যেহেতু উপরে n কেটে যাবে, তাহলে এটাকে আমরা করে রিঅ্যারেঞ্জ করে আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারি I মাইনাস 1 ডিভাইডেড বাই নিউ মাইনাস 1। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে অল আয়ন শুড বি সিঙ্গেল স্পেসিস। এখানে কোনো আয়ন পেয়ারিং থাকতে পারবে না। যদি আয়ন পেয়ারিং হয়, সেক্ষেত্রে এই নাম্বার অফ আয়নস যে n নিউ আলফা যেটা বলেছে, সেটা কি ঠিক থাকবে? না স্যার। এটা ঠিক থাকবে না, তাই না? এই সংখ্যাটা যত সংখ্যক আয়ন পেয়ারিং হয়েছে, ওই সংখ্যকটা অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, কাজেই এই ফিগারটা ঠিক থাকবে না, এই জন্য এটা বলা হয়েছে উই হ্যাভ অ্যাসিউমড নো আয়ন পেয়ারস প্রেজেন্ট। একটা এক্সাম্পল নিয়ে আসছে যে এটা বোঝার জন্য। দেখো, osmotic pressure of a 0.1 molar solution of calcium chloride and a 0.01 molar sucrose solution. এটা ক্যালসিয়াম ক্লোরাইডটা ইলেকট্রোলাইট, সুক্রোজটা নন ইলেকট্রোলাইট। 290 কেলভিনে এটা অসমোটিক প্রেসার মেপে দেখা গেল যে ক্যালসিয়াম ক্লোরাইডের সলিউশনের অসমোটিক প্রেসার 0.605 আর সুক্রোজের হচ্ছে 0.224। তাহলে এখানে কয়টা স্পিসিস তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড? একটা ক্যালসিয়াম আয়ন, দুইটা ক্লোরাইড আয়ন, দুইটা ক্লোরাইড আয়ন। তাহলে মূলত তিনটা স্পিসিস, দুইটা স্যার, দুইটা ক্লোরাইড আয়ন, দুইটা ক্লোরাইড আয়ন, আবার ক্যালসিয়ামও থাকছে আলাদা। ঠিক আছে, মানে এখানে মূলত আমরা স্পিসিস পাচ্ছি অলমোস্ট তিনটা, তাই না? এক ক্যাটাগরি হচ্ছে ক্লোরাইড আয়ন, কিন্তু ক্লোরাইড আয়ন তো একটা না, এক মল ভেঙে দুইটা তৈরি করবে। আবার একটা ক্যালসিয়াম আয়ন আছে, আর ভাইরাস একই কনসেন্ট্রেশনের সুক্রোজ একটাই থেকে যাচ্ছে, অন স্পিসিস। আচ্ছা, এই জন্য অসমোটিক প্রেসারটা বেশি হয়ে গেছে। এখানে এই কথাগুলোকে সিম্পলি তোমরা
প্রয়োজন হলে তোমরা মেনশন করতে পারো এইভাবে যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড ইজ ইলেকট্রোলাইট, সুক্রোজ ইজ নন ইলেকট্রোলাইট, মেইন এবং ক্যালসিয়াম ক্লোরাইডটা ডিসোসিয়েট হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন তৈরি করবে, কি বলে, বাট সুক্রোজটা ডিসোসিয়েশনে যাবে না, আনডিসোসিয়েটেড থাকবে। তাহলে ইকুয়াল কনসেন্ট্রেশনে ক্যালসিয়াম ক্লোরাইড এবং সুক্রোজ যদি ডিসোসিয়েশনে না যেত, ক্যালসিয়াম ক্লোরাইড এবং সুক্রোজ সলিউশনের would have the same osmotic pressure. এখন যেহেতু osmotic pressure of solution is directly proportional to the number of particles present, we can calculate the Van Hoff factor calcium chloride H. এখন এই কথাটা এইভাবে না বলে এই যে তোমরা এখানে সিম্পলি এইভাবে বলবো যে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে এটা ইলেকট্রোলাইট, এটা ডিসোসিয়েশন হয়ে ক্যালসিয়াম এবং ক্লোরাইড তৈরি করে, বাট সুক্রোজ নন ইলেকট্রোলাইট, সো ইট ডাজ নট আন্ডারগো ডিসোসিয়েশন। কাজেই কি বলে, যদি ক্যালসিয়াম ক্লোরাইড নন ইলেকট্রোলাইটের মতো বিহেভ করতো অথবা বিফোর ডিসোসিয়েশন, ক্যালসিয়াম ক্লোরাইড and sucrose solution would have the same osmotic pressure. কাজে আমরা এই ক্ষেত্রে কি বলে ভ্যান হফ ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি বলি যে উপরে হচ্ছে ডিসোসিয়েশনের পরের আয়নের নাম্বার অফ আয়নের পার্টিকেলস এর সংখ্যা। এখন এখানে তো নাম্বার অফ পার্টিকেলস নাই, এখানে আছে অসমোটিক প্রেসার। কাজেই আমরা কি বলবো যে ডিসোসিয়েশনের পরে যে স্পিসিস গুলো তৈরি হয়েছে তার অ্যানালোগাস ইফেক্টটা হচ্ছে আমরা ধরে নিচ্ছে, ওটা তোমরা একটা লাইন বেশি বাড়ায় লিখতে পারো যে Van Hoff factor I equal to number of particles at equilibrium due to dissociation, আর নিচে হলো number of particles before dissociation equal to I equal to বলতে পারো যে কি বলে observed physical properties অথবা কি বলে observed osmotic pressure due to dissociation of calcium chloride at equilibrium, আর কি বলে নিচে হচ্ছে কি osmotic pressure observed or undissociated calcium chloride or same concentrated sucrose solution. এরপরে এটা বসাবো, তাইলে তোমাদের কনফিউশন থাকবে না, জিনিসটা বুঝতে পেরেছো, এটা বোঝা যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের কি বলে অসমোটিক প্রেসার লিখলাম, আর সুক্রোজের অসমোটিক প্রেসার দুইটার রেশিও হচ্ছে 2.70। এখন দেখো আমাদের এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে হবে। তাহলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে নিউ প্লাস অর্থাৎ নাম্বার অফ আয়নস অফ ক্যাটায়ন, এটা ক্যালসিয়াম একটা তাহলে 1, আর ক্লোরাইড অ্যানায়ন্স হচ্ছে দুইটা স্যার, এজন্য দুইটা হবে, ক্লোরাইড আয়নের জন্য দুইটা হবে স্যার। হ্যাঁ, এটা দুইটা অ্যানায়ন তৈরি করে ক্লোরাইড আয়ন, এজন্য নিউ মাইনাসটা হচ্ছে 2। তাইলে টোটাল কয়টা হচ্ছে 3 হচ্ছে, তাই না? আমাদের আলফার ভ্যালুটা কি ছিল I মাইনাস 1 আর নিচেরটা ছিল নিউ মাইনাস 1। তাহলে আমাদের I বের করেছে 2.70 মাইনাস 1, আর এখানে নিউটা হচ্ছে 3 মাইনাস 1। তাহলে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এখানে তো ক্যালসিয়াম ক্লোরাইডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে বলছে, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 0.85। তাহলে কি বোঝা যাচ্ছে? কমপ্লিট ডিসোসিয়েশনে যাচ্ছে না, তাই না? এটা 0.85% ডিসোসিয়েশনে যায়। তো তাহলে এখন কি তোমরা এটা বুঝতে পেরেছো কমপ্লিটলি? কলিগেটিভ প্রপার্টিজ অফ ইলেক্ট্রোলাইট সলিউশন ইন টার্মস অফ ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, তাই না? আমরা আসলে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন বলেছি যদিও, কিন্তু এক্সাম্পল তো দেখেছি অসমোটিক প্রেসারের। জি স্যার। তাহলে আমরা দুইটা প্রপার্টিজ আলোচনা করে ফেললাম। এখন আমরা আরেকটা টপিকে আসছি, এটা হচ্ছে মোলার ভলিউম এবং মূলত হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম।
কিন্তু পার্শিয়াল মোলার ভলিউম বোঝার জন্য আমরা মোলার ভলিউমটারও প্রয়োজন, যেটা ডিফারেন্সিয়েশনটাও দরকার। এই জিনিসগুলো সেকেন্ড ইয়ার কোর্সের মধ্যে সামান্য পরিমাণ আছে। তোমরা সেকেন্ড ইয়ারে হয়তো কিছুটা পড়ে আসছো, অ্যাটকিন্সের বইয়ের মধ্যে এই জিনিসগুলো ছিল। স্যার এটা অনেক কঠিন স্যার, অ্যাটকিন্সের হ্যাঁ, বই। স্যার কিছু কিছু ছিল। স্যার, কিছু এটা কিছু অনেক জিনিস কঠিন ছিল। স্যার, যাই হোক, অ্যাটকিন্সের বই। আমি এই যে আমাদের এই যে বইটা আমি মেইনলি মাস্টার্সে ফলো করছি, চ্যাং এর বই, এর মধ্যেও আছে এই বিষয়টা, স্যার রেমন চ্যাং। রেমন চ্যাং এর বইতে। তো বেশিরভাগ অংশগুলো ওখান থেকে নেয়া, কিন্তু শুধু এই যে এখানে কিছু পোর্শন সম্ভবত পার্শিয়াল মোলার ভলিউমের কিছু অংশ সম্ভবত থেকে নেওয়া আছে, অ্যাটকিন্সের বই। এগুলো অবশ্যই থেকে নিয়েছি, রেমন চ্যাং এর বই থেকে নিয়েছি। মোলার ভলিউম এটা তো তোমরা অনেক আগে থেকেই পড়ে আসছো, যে স্ট্যান্ডার্ড এসটিপিতে, স্ট্যান্ডার্ড প্রেসার টেম্পারেচারে মোলার ভলিউমটা হচ্ছে 1 মোল পরিমাণ কোনো সাবস্টেন্স, কেমিক্যাল এলিমেন্ট যে পরিমাণ ভলিউম দখল করে সেটাকে আমরা মোলার ভলিউম বলি। আর এটাকে সিম্পলি আমরা যদি বের করতে চাই তাহলে মোলার ভলিউমটা হচ্ছে মোলার মাসকে আমরা ডেনসিটি দিয়ে ভাগ দিলেই আমরা এটা পেতে পারি। তো এখন the molar volume can be simply found by dividing the volume of a sample by the number of moles of that sample. ভলিউমটাকে আমরা যদি নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করি তাহলে আমরা মোলার ভলিউম পেতে পারি। তবে মোলার ভলিউম ওয়াটার এটা হচ্ছে 18 সেন্টিমিটার কিউব পার মোল। এখন আমরা যদি 1 মোল পরিমাণ 18 গ্রাম ওয়াটারকে যদি একটা লার্জ বডিতে 10 লিটার ওয়াটারের মধ্যে 18 গ্রাম ওয়াটার যোগ করা হয়েছে, তাহলে the volume should increase by 18 সেন্টিমিটার কিউব বা 18 মিলিলিটার। অর্থাৎ এই পরিমাণ ওই একই এর মধ্যে যদি বাল্ক ফেজে যোগ করা হয়, যেমন ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা বাল্ক ওয়াটারের মধ্যে এটা যোগ করি তাহলে 18 সেন্টিমিটার কিউব আমাদের এটা বাড়বে ভলিউম। তাহলে এই পরিমাণটা হচ্ছে মোলার ভলিউম। আর পার্শিয়াল মোলার ভলিউম, এটা হচ্ছে আমাদের মূল জিনিস, এখানকার আলোচনার বিষয়। পার্শিয়াল টার্মসটা আমরা কখন ইউজ করি বলো তো? কেউ বলতে পারো? আমরা পার্শিয়াল মোলার এক্সটেন্সিভ পার্শিয়াল, প্রপার্টিজ এর ক্ষেত্রে, হ্যাঁ স্যার এক্সটেন্সিভ স্লাইডে দেওয়া আছে প্রপার্টিগুলোর স্যার, ক্ষেত্রে। এক্সটেন্সিভ প্রপার্টি আর হচ্ছে যে ভলিউম এনার্জি, এর ক্ষেত্রে ইউজ করা হয় এন্ট্রপি। না, আমরা এখানে পার্শিয়াল টার্মটা ইউজ করলাম কেন? মোলার কোয়ান্টিটিস বলতে পারতাম। মিক্সার হিসেবে থাকে স্যার, অন্য কোনো বিশেষ হ্যাঁ কম্পাউন্ডের সাথে, এই কারণে হ্যাঁ, এই জিনিসটা তোমরা ইথান। গ্যাসের মধ্যেও গ্যাসের মধ্যেও কি বলে, গ্যাসের মধ্যেও কি বলে আলোচনা, ও না আমি তো তোমাদের পড়াই নাই এটা, বাট গ্যাসের মধ্যে তোমরা এটা পড়েছো, বলো তো কোথায়? এটা ফার্স্ট ইয়ারে ছিল স্যার। ফার্স্ট ইয়ারে ছিল তাই না? ওখানে পার্শিয়াল প্রেসার আলোচনা হয়েছে। এখনো আমরা পার্শিয়াল প্রেসার ইউজ করি কোন ক্ষেত্রে? একটা গ্যাস যদি হয় তাহলে কি আমরা পার্শিয়াল টার্ম ইউজ করি না। যদি মিক্সচার না অফ স্যার, গ্যাস হয়, মানে মূলত ঘটনাটা কি? ঘটনাটা হলো যে মিক্সচারের মধ্যে 2 বা ততোধিক গ্যাস যদি থাকে অথবা কম্পোনেন্ট থাকে, টোটাল কন্ট্রিবিউশনের মধ্যে একজনের কন্ট্রিবিউশনটা কতটুকু, এইটা বোঝানোর জন্য পার্শিয়াল টার্মটা ইউজ করা হয়। আর গ্যাস ছাড়াও তো স্যার পার্শিয়াল মোলার ভলিউম কি ইউজ করা যায় না? হ্যাঁ যেমন ওয়াটার আর গ্যাস ছাড়াও, যেমন সেটা ওয়াটার আর ইথানল।
না, আমরা এখানে লিকুইড নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু অনলি পার্শিয়াল টার্ম নিয়ে আমি কথা বলছি। পার্শিয়াল কেন ইউজ করলাম সেটা আমি বলছি। গ্যাসের ক্ষেত্রে ওটা যেহেতু তোমরা পড়ে আসছো, ব্যবহার করতেছো, নাইট্রোজেনের মনে করো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের প্রেসার কত, তুমি কি বলবা? পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। কারণ কি, বায়ুতে শুধু নাইট্রোজেন না, মিক্সচার অফ গ্যাস। তাহলে টোটাল সবগুলো গ্যাস মিলিয়ে টোটাল 1 অ্যাটমসফিয়ার কি বলে করছে, 1 বার অথবা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা যেটা বলছি, সমস্ত গ্যাস মিলে এই কন্ট্রিবিউশনটা করছে। আর এর মধ্যে নাইট্রোজেনের প্রেসারটা কতটুকু সেটাকে আমরা বলবো নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার ইজ এত। দ্যাট মিন্স টোটাল প্রেসারের মধ্যে নাইট্রোজেনের কন্ট্রিবিউশনটা এটা, অক্সিজেনের কন্ট্রিবিউশন এটা, কার্বন ডাইঅক্সাইডের কন্ট্রিবিউশন এটা। একই ক্ষেত্রে আমরা একটা সলিউশনের মধ্যে যদি ওয়াটার আছে, মিথানল আছে, অথবা ওয়াটার আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, ওয়াটার আছে, মিথানল আছে, তাহলে এখানে অ্যাটলিস্ট 2টা কম্পোনেন্ট আছে। তাহলে টোটাল যে প্রপার্টিস, এটা কন্ট্রিবিউশনটা আসবে ফ্রম 2 স্পিসিস, অথবা কি বলে, টোটাল কন্ট্রিবিউশন কামস ফ্রম দ্য কন্ট্রিবিউশন ফ্রম অল দ্য কম্পোনেন্টস প্রেজেন্ট ইন সলিউশন। ঠিক আছে? এই জন্য এই মিক্সচারের ক্ষেত্রে কি বলে, প্রত্যেকটা কম্পোনেন্টের কন্ট্রিবিউশনটা বোঝার জন্য পার্শিয়াল টার্মটা ইউজ করা হয়। তাহলে আমরা এখানে পার্শিয়াল মোলার কোয়ান্টিটিস গুলো হচ্ছে অল এক্সটেন্সিভ প্রপার্টিস, যেগুলো নাম্বার অফ মোলস অথবা কম্পোজিশনের উপর ডিপেন্ডেন্ট করে, যেমন ভলিউম, এনার্জি, এনথালপি, গিভস এনার্জি। পার্টিকুলারলি এক্সাম্পল দিয়েছি পার্শিয়াল মোলার ভলিউম, পার্শিয়াল মোলার এনথালপি, পার্শিয়াল মোলার গিভস এনার্জি, পার্শিয়াল মোলার এন্ট্রপি। এই ধরনের যে এক্সটেন্সিভ প্রপার্টিস গুলো আছে, এদের ক্ষেত্রে আমরা পাবো। আচ্ছা, পার্শিয়াল মোলার ভলিউম, ওইটা ছিল পার্শিয়াল মোলার কোয়ান্টিটিস এর এক্সাম্পল গুলো আলোচনা করলাম। পার্শিয়াল মোলার ভলিউম, তাহলে পার্শিয়াল মোলার ভলিউম এখানে দেখো, আমরা আলোচনার শুরুতেই বলেছি যে মোলার ভলিউম অফ ওয়াটার এবং ইথানল 298 কেলভিন, এটা হচ্ছে 0.018 লিটার এবং 0.058 লিটার। আর ওয়াটারের মোলার ভলিউম একটু আগের স্লাইডে বলেছিলাম 18 মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউব পার মোল। এটাকে আমরা লিটারে নিয়ে আসলে 0.018 লিটার হয়। তাহলে এই ওয়াটার এবং ইথানল হাফ মোল করে যদি অ্যাড করা হয়, হাফ মোল, দ্যাট মিনস ওয়াটারের 8 গ্রাম আর ইথানলের তোমার 29 গ্রাম, দুইটা মিক্স করলাম, তাহলে কি হওয়া উচিত? কম্বাইন্ড ভলিউমটা কি হওয়া উচিত? যে এইটার অর্ধেক প্লাস এইটার অর্ধেক, অর্থাৎ 0.018 ডিভাইডেড বাই 2 প্লাস 0.058 লিটার বাই 2, দ্যাট মিনস 038 লিটার হওয়া উচিত ছিল। কিন্তু রিয়ালি এটাকে পাওয়া যায় 0.036 লিটার। তাহলে কি হচ্ছে? কমে যাচ্ছে। মিক্স করার পরে ভলিউমটা কমে যাচ্ছে। তাহলে এই যে শ্রিঙ্কেজ, ডিপ্রেশন ইন ভলিউম, এটা হচ্ছে ডিউ টু দ্য আনইকুয়াল ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য আনলাইক মলিকিউলস। এই যে ভলিউম কমে যাচ্ছে, এটার মূল ঘটনা হচ্ছে ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ওয়াটার অ্যান্ড ইথানল মলিকিউলস। ওয়াটারের মধ্যে একটা হাইড্রোজেন বন্ডিং আছে, ইন্টারঅ্যাকশন আছে, তাই না? ইথানল মলিকিউলের মধ্যে, পিওর ইথানল, এর মধ্যেও এক ধরনের ইন্টারঅ্যাকশন, ইন্টারমলিকুলার ফোর্স কাজ করছে। কিন্তু আমরা যখন ওয়াটার এবং ইথানল মিক্স করি, তখন এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং হয়, এটা পিওরলি ওয়াটার ইন্টারমলিকুলার ফোর্স, পিওরলি ইথানল ইন্টারমলিকুলার ফোর্স থেকে অনেক বেশি। তাহলে কি হবে? লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সের কারণেই তো লিকুইড থাকে, অর্থাৎ একটা আরেকটা মলিকিউলকে ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে কাছে নিয়ে আসছে। তাহলে যদি ওয়াটার এবং ইথানল আমরা মিক্স করার কারণে এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং হবে, এটা অনলি ওয়াটার ইথানল হাইড্রোজেন বন্ডিং অথবা ইন্টারমলিকুলার ফোর্স থেকে অনেক স্ট্রঙ্গার। কাজে ওয়াটার এবং ইথানলটা
একজন একটা মলিকুল আরেকটা মলিকুলকে যে ইন্টারমলিকুলার ফোর্সের এক্সার্ট করবে, এতে মলিকুলগুলো আরো কাছে চলে আসবে, তাদের কম্প্যাক্টনেসটা বেড়ে যাবে। কাজে রেজাল্টেন্ট ভলিউম কি হবে, ডিপ্রেস করবে, রিডাকশন হবে, হ্যাঁ, ডিক্রিজ করবে, কমে যাবে। তাহলে এটাই এখানে আলোচনা হচ্ছে যে because of the forces of attraction between water and ethanol molecules are greater than those between water molecules and between ethanol molecules. কাজেই the total volume is less than the sum of the individual volumes. তাহলে এখানে একটা কনক্লুশনে আসা যায় যে যদি এই মিক্সচারের কম্পোনেন্ট দুইটার মধ্যকার ইন্টারমলিকুলার ফোর্স যদি ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর মধ্যকার ফোর্স থেকে বেশি হয়, তাহলে ভলিউম কি হবে, কম্প্রেশন হবে, ডিপ্রেশন হবে। কমে যাবে। আর যদি মিক্সচারের মলিকিউলগুলোর মধ্যকার ইন্টারমলিকুলার ফোর্স যদি উইক হয়, কম হয়, ইন্ডিভিজুয়াল মলিকিউলগুলোর মধ্যকার ইন্টারমলিকুলার ফোর্স থেকে যদি কম হয়, উইকার হয়, তাহলে ভলিউম এক্সপানশন হবে, ভলিউম বেড়ে যাবে। দুইটা ঘটনা ঘটবে। আর যদি কোনো ইন্টারাকশন না হয়, ইন্টারাকশন যদি হয় তাইলে কমবে অথবা বাড়বে। যদি Interaction না ইন্টারাকশন হলে বেশি হয়ে যায়, তাহলে সেম থাকবে। আগেরটাই সেম থাকবে। সেম থাকবে। মানে দুইটার অ্যাডিটিভ, দুইটা যোগ করলে যতটুকু যোগ করবেন। এক্সপেক্টেড ভলিউম পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটা কেস পাচ্ছি। একটা হচ্ছে ভলিউম কমে যাবে, ডিপ্রেশন হবে। সেকেন্ডলি হচ্ছে ভলিউম এক্সপানশন হবে। থার্ডলি হলো ভলিউম আনচেঞ্জড হবে, ডেল্টা ভি ইকুয়াল টু 0। তিনটা কেস। ফার্স্ট দুইটা এক্সপানশন এবং ডিপ্রেশন বা ডিক্রিজ, ভলিউম কমে যাওয়া বাড়া, এটা হবে যদি মিক্সচারের কম্পোনেন্ট গুলোর মধ্যে ইন্টারাকশন হয়। ইন্টারাকশনটা বেশি হয় তাহলে ভলিউম কমে যাবে। ইন্টারাকশন যদি কম হয়, ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর মধ্যকার ইন্টারাকশন ফোর্স থেকে কম হয়, তাহলে ভলিউম বেড়ে যাবে। তাহলে যদি ভলিউম আনচেঞ্জ থাকে, তাহলে সিচুয়েশনটাকে আমরা কি বলবো, আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনে যত ভলিউম যে কোনো লিকুইড আমরা মিক্স করি না কেন, এদের মধ্যে কোনো ইন্টারাকশন হওয়ার কথা না। যতটুকু আমরা যোগ করছি সবগুলোর সামেশনে যেটা হয় সেটা আমরা পাবো। যেমন এই যে দেখো, আমরা ফিগারে দেখেছি ভলিউম কি বলে এক্স অ্যাক্সিস হচ্ছে মোল ফ্র্যাকশন অফ ইথানল। হ্যাঁ, ওয়াটার ইথানল মিক্সচারের জন্য তোমরা থার্ড ইয়ারে এই এক্সপেরিমেন্টটা করেছো, মনে আছে তোমাদের? জি স্যার, ল্যাবে করছিলাম মনে হয়। কোন এক্সপেরিমেন্ট বলো? কোন এক্সপেরিমেন্ট করেছো বলো? দুইটা এক্সপেরিমেন্ট করেছো। কি কেউ বলতে পারো? কি পার্শিয়াল মোলার ভলিউম বের করো নাই তোমরা? বের করছিলাম স্যার, গ্রাফ থেকে স্যার। হ্যাঁ, গ্রাফ থেকে। কোন মেথডে? ওয়েস্টফাল ব্যালেন্স মেথড আর হলো ডেনসিটি মেজারমেন্ট। ওই পিকনোমিটার দিয়ে, পিকনোমিটার মধ্যে 25 মিলিলিটার মিথানলের দিয়ে নিয়ে সলিউশন কাজ ভরে করছিলাম। হ্যাঁ। ডিফারেন্ট মিথানল সলিউশন ইউজ করছো, অথবা ইথানলের সলিউশন 20%, 30%, 40, 60, 70% পিওর মিথানল, পিওর ওয়াটার, মনে আছে? তোমরা প্রত্যেক পিকনোমিটার ভরে ব্যালেন্সে ওয়েট নিছো, নিয়ে ওখান থেকে ডেনসিটি বের করছো, ওখান থেকে ভলিউম বের করছো, করে ওই ভলিউমটাকে ওখানে যে প্রত্যেকটা মিক্সচারের জন্য যে ইথানল বা মিথানলের মোল ফ্র্যাকশন, এটা রেসপেক্টে তোমরা করেছো। তোমরা
মূলত পেয়েছো এই যে এরকম একটা নন লিনিয়ার কার্ভ পেয়েছিলা, স্মরণ আছে? সেখানে তোমরা একটা স্লপ বের করে একটা পার্টিকুলার মোল ফ্র্যাকশনে 20% বা 40% মিথানল ইথানলে তোমরা পার্শিয়াল মোলার ভলিউম অফ ইথানল বের করেছো। জি স্যার। এখন দেখো এই যে একটা স্ট্রেট লাইন দেয়া আছে, এটা হলো আইডিয়াল সলিউশন। এটা পাওয়ার কথা ছিল। ওয়াটার এবং ইথানল দুইটা যোগ করার পরে দুইটা যোগ করলে যতটুক ধীরে ধীরে যে কোনো কম্পোজিশনে দুইটার যোগফলের ভ্যালু স্ট্রেট বেড়ে গেছে, যতটুক হওয়ার দুইটা যোগ করলে যতটুকু হওয়া উচিত ছিল সেটাই হয়েছে। এটা হলো আইডিয়াল কেস, যেখানে কোনো ইন্টারেকশন হয় না। আর রিয়েল সলিউশনের ক্ষেত্রে আমরা কি পাবো? নন লিনিয়ার কমে কার্ভ যাবে। পাবো, অর্থাৎ এখানে কমেছে অথবা বাড়তেও পারে। উপর আইডিয়াল সলিউশন উপর দিয়েও যেতে পারে। যদি ভলিউম এক্সপানশন হয়, ইন্টারাকশন ফোর্স লো হয়, কম হয়, তাহলে উপর দিয়ে যাবে। আর যদি ইন্টারাকশন ফোর্স কম হয়, বেশি হয়, অর্থাৎ ইথানল ওয়াটারের ক্ষেত্রে কি ইন্টারাকশন ফোর্স বেশি, এই জন্য এটা ভলিউমটা কমে গেছে, ডিক্রিজ করেছে, এই জন্য নিচ দিয়ে গেছে। এখন ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে আমরা দেখো তোমাদের আজকে কি ক্লাস আছে 11:30? আর আমাদের ক্লাস আছে 11:30 সময়, ফার্স্ট প্র্যাকটিস করছে। আচ্ছা, আমি শেষ করে ফেলছি। At constant temperature এবং pressure, volume of a solution is a function of number of moles of different substance present. একটা মিক্সারের মধ্যে যে এগুলো আছে, মনে করো ওয়াটারের নাম্বার অফ মোলস হচ্ছে n, ইথানল নাম্বার অফ মোলস হচ্ছে 2, এখানে আরেকটা কম্পোনেন্ট আছে তার নাম্বার অফ মোলস হচ্ছে 3। অর্থাৎ মিক্সারের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে তার প্রত্যেকের কতগুলো নাম্বার অফ মোলস আছে, তার সাথে টোটাল ভলিউমটা চেঞ্জ হবে। তাহলে আমরা টু কম্পোনেন্ট সিস্টেম যদি আমরা ধরে নেই, যার ডিফারেন্সিয়াল কি বল চেঞ্জ ইন ভলিউম ডিভি, ডিভি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে চেঞ্জ ইন ভলিউম উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন দ্য নাম্বার অফ মোলস ফর ফার্স্ট কম্পোনেন্ট। এবং ফার্স্ট কম্পোনেন্ট যদি আমরা নাম্বার অফ মোলস ভেরি করি, তাহলে সেকেন্ড কম্পোনেন্টে এটা ফিক্সড থাকবে, টেম্পারেচার প্রেসার ফিক্সড থাকবে। আর এখানে যে ডিএন হবে, অর্থাৎ ডিএন কেটে যাবে, তাহলে আমরা